এটা কি শাড়ি পরার ধরন? মনে হচ্ছে কেউ তোকে জোর জবরদস্তি করে শাড়িটা গায়ে পেঁচিয়ে দিয়েছে। বকছেন কেন? আপনি তো জানেন আমি অতটাও ভালো শাড়ি পরতে পারি না, সব সময় আপু আম্মুরা পরিয়ে দেয়। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। প্রিয়তা আবার বলল, যেমন করেই হোক কাজ চালানোর মতো হয়ে গেছে, এবার আমি চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, আপনি চেঞ্জ করে নিন। বলতে সামনের দিকে পা বাড়াতে আচমকা শাড়িতে পা পেঁচিয়ে ধারাম করে মাটিতে মুখ থুবড়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল প্রণয়। এত তাড়াতাড়ি ঘটল যে সে ধরে নেওয়ার সুযোগটাই পেল না। প্রিয়তা মাটিতে পড়ে হাতের কনুয়ে প্রচণ্ড ব্যথা পেল। ব্যথায় চোখে পানি চলে এসেছে, কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু এখন সে বড় হয়েছে, প্রণয় ভাইয়ের সামনে কাঁদাটা ভালো দেখায় না, তাই ঠোঁট কামড়ে প্রাণপণে কান্নাটা গিলে নেওয়ার চেষ্টা করলো। প্রণয় দ্রুত এসে ওকে ধরলো, হাত মুছিয়ে দিয়ে ধমকে বলল, এত কিছু পারিস, আরে একটা সামান্য শাড়ি তুই ঠিক মতো পরতে পারিস না? প্রিয়তা জল জল চোখে তাকিয়ে ঠোঁট উল্টালো। প্রণয় তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি চেঞ্জ করে আসি, তারপর ঠিক করে দেব। বলে সে প্রিয়তার পেছন দিক দিয়ে চলে গেল। আমি ঠিক করে দেব। কথাটা শুনে প্রিয়তার বুকটা ধক করে উঠল। অজান্তে স্মৃতির পাতায় ভেসে উঠল কয়েক বছর আগে সেই ভালোবাসা মিশ্রিত দিনটি। 9 বছর বয়সী প্রিয়তা বড় আম্মুর ওয়ার্ড্রপের সামনে দাঁড়িয়ে শাড়ি ঘাটাঘাটি করছে। একটা করে শাড়ি হাতে নিচ্ছে আর এক এক রকম এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু এগুলোর একটা স্কুলের অ্যানুয়াল ফাংশনে পড়ার উপযুক্ত নয়। সবকিছুই কেমন অতিরিক্ত মনে হচ্ছে, তাই সে হতাশ, ভীষণ হতাশ। আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু কারো শাড়ি প্রিয়তার পছন্দ হলো না। এখন বড় আম্মুর শাড়িরও একই অবস্থা। সে চোখে মুখে অমাবস্যার ঘন অন্ধকার নামিয়ে চুপচাপ গিয়ে প্রণয় ভাইয়ের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। এখন প্রণয় ভাই তার একমাত্র মুশকিল আসান। প্রণয় তখন ভার্সিটিতে, আজ তার অনার্স 4th বর্ষের ফাইনাল পরীক্ষা। সে আরো 20 মিনিট পর বাসায় ফিরল। চোখে মুখে প্রগাঢ় ক্লান্তির ছাপ, সারা শরীর ঘামে ভিজে জবে জবে। ক্লান্ত চিত্তে নিজের ঘরের মেঝেতে পা রাখতেই দেহের সকল ক্লান্তি, মনের সকল অবসাদ কর্পূরের ন্যায় চোখের নিমেষে মিলিয়ে গেল। ঠোঁটে ফুটল প্রশস্ত প্রাণবন্ত হাসি। প্রায় 10 ঘন্টা নিজের জানকে দেখতে না পেয়ে তার প্রাণটা কয় মাছের মতো ছটফট করছিল। তাই তো সে এক্সাম শেষ হতেই এক প্রকার ছুটে এসেছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকলো, রক্তজবা। প্রিয়তা গভীর চিন্তা ভাবনার সাগরে ডুবেছিল। আচমকা প্রণয় ভাইয়ের কণ্ঠ কানে আসতেই মন পুলকিত হলো। প্রণয় চোখের পলক ফেলার আগে প্রায় এক প্রকার দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের বুকের সকল ছটফটানি মুহূর্তেই থেমে গেল, সকল যন্ত্রণা, সকল ক্লান্তি জড়িয়ে গেল। সে নিজের প্রাণটাকে দুহাতে তুলে নিজের ঘামে ভেজা শরীরের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে ছিল কেবল স্বচ্ছতা আর নির্মলতা। সে প্রণয়ের গালে নাকের ডগায় টুপটাপ করে অজস্র চুমু খেয়ে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, আপনার সাথে কথা নেই, আমি রেগে আছি। চুমু খেতে খেতে রাগ ছাড়তে দেখে হেসে ফেলল প্রণয়। সে প্রিয়তার নাক টেনে দিয়ে চিন্তার অভিনয় করে বলল, আমার জান আমার উপর এত রেগে আছে কেন শুনি? প্রিয়তার নাকের ডগা লাল হয়ে ফুলে উঠল। প্রণয় সে কথা শেষ করার আগেই প্রিয়তা ঠোঁট উল্টে ফুফিয়ে উঠল। গলা ছড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আজ আপনি আমাকে কিছু না বলেই চলে গেলেন প্রণয় ভাই। কতবার ফোন করেছিলাম আপনাকে, আর আপনি একটা কথাও বললেন না, তাই আমিও আর কথা বলবো না, একটুও না। প্রণয় বিস্মিত হলো। আজ সে এত ব্যস্ত ছিল যে ফোন সাইলেন্ট করে রেখেছিল। এমনি কি এখনো সাইলেন্টই আছে, কিন্তু এসব কথা তো তার রক্তজবা বুঝবে না। প্রণয় প্রিয়তার ঠোঁটের কোণে আলতো ঠোঁট শুয়ে আদুরে কণ্ঠে বলল, ওরে বাবা, এত রাগ? আচ্ছা আমি সরি, এই যে কান ধরেছি। কিন্তু এতেও প্রিয়তার মন গলল না। প্রণয় অসহায় মুখে তাকিয়ে কিছু একটা ভেবে দুষ্টু হাসল। প্রিয়তাকে বিছানায় বসিয়ে নরম দুগালে আলতো চুমু দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আমার রক্তজবা কি এখনো আমার উপর রাগ করে আছে? প্রিয়তার নীল চোখ টলটল করে উঠল। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার 2 হাত মেলে ধরল। তারপর নিজের শার্টের পকেট আর প্যান্টের পকেট থেকে বড় বড় 5টা ডেইরি মিল্ক, 4টা কিটক্যাট চকলেট বের করে প্রিয়তার হাতের মুঠোয় গুজে দিল। স্নেহমাখা কণ্ঠে বলল, আমার রক্তজবা কি এখনো? কথা শেষ করার আগে প্রিয়তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে আবার প্রণয়ের গালে টুকুস করে একটা চুমু খেয়ে বলল, একটু রেগে নেই। প্রণয় হেসে একটা চকলেটের র্যাপার খুলে প্রিয়তার মুখে দিয়ে বলল, আরো একটা জিনিস আনছি আমার রক্তজবার জন্য, সেটা চাই? প্রিয়তা চকলেট খেতে খেতে মাথা নেড়ে দ্রুত সম্মতি জানালো। প্রণয় হেসে ব্যাগ থেকে একটি সিম্পল ল্যাভেন্ডার কালারের শাড়ি বের করে তার হাতে দিল। মন মতো শাড়ি দেখে প্রিয়তার চোখ চকচক করে উঠল।
বিস্ময় ভরা চোখে সে প্রণয় ভাইয়ের দিকে তাকালো। সে যেমনটা ভেবেছিল প্রণয় ভাইয়ের মতো করে তাকে আর কেউ বোঝে না। প্রণয় ওর পাশে গায়ে লিয়ে ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? খুব। তাহলে এখন একটু মাথা টিপে দে, খুব ব্যথা করছে। প্রিয়তার মনে ভীষণ মায়া হলো। সে এগিয়ে গিয়ে প্রণয়ের মাথাটা নিজের কোলের উপর রাখলো। হালকা হাতে চুলে বিলি কাটতে কাটতে মাথায় মৃদু ম্যাসেজ করতে লাগলো। প্রশান্তিতে প্রণয়ের চোখ বন্ধ হয়ে এলো। প্রিয়তার তুলতুলে হাতে ছোঁয় ভীষণ আরাম বোধ করলো। জীবনে এতটুকু শান্তি তো সে চেয়েছিল। কিছুক্ষণ পর প্রিয়তা ডাকলো, প্রণয় ভাই, শাড়িটা তো অনেক বড়, বড়দের জন্য, আমি কিভাবে পরবো? চোখ বন্ধ রেখে ঠোঁট এলিয়ে হাসলো প্রণয়। প্রিয়তা মাথা ম্যাসেজ করতে করতে হালকা হালকা চুলও টেনে দিল। উফ, প্রশান্তিতে ঘুম চলে আসছে। প্রিয়তা এবার বায়না ধরে বলল, এক্ষুনি একবার পরে দেখি প্রণয় ভাই। এখন পরে কি করবি? তোদের তো কাল অনুষ্ঠান। কিন্তু প্রিয়তারা ধৈর্য ধরতে পারল না। সে জেদ ধরে বলল, না, এক্ষুনি পরবো। প্রণয় চোখ মেলে তাকালো, শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, যা পরে আয়। প্রিয়তা উঠতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ ভেবে মুখটা ছোট করে ফেললো। কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু কিভাবে পরবো? ওটা তো অনেক বড়। প্রণয়ের ঠোঁটে অদৃশ্য হাসি ফুটে উঠল। সে শুয়া থেকে উঠে বসলো। এখন অনেকটাই আরাম বোধ করছে। প্রিয়তাকে নিচে ড্রয়ার দেখিয়ে বলল, ওখান থেকে কাঁচিটা নিয়ে আয়। প্রিয়তাও কোনো প্রশ্ন না করে চুপটাপ ড্রয়ার খুলে কাঁচি এনে প্রণয়ের হাতে দিল। প্রণয় শাড়ির ভাঁজ খুলে প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো। তার উচ্চতার মাপ নিয়ে অর্ধেক থেকে একটু উপরে কাঁচি দিয়ে শাড়িটা কেটে দিল। পছন্দের শাড়ি কাটতে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল প্রিয়তা। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুক টেনে নিল, সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না বাচ্চা, তোর পড়ার উপযোগী করতে হবে তো। প্রিয়তা বহু কষ্টে কান্না চেপে শান্ত হলো। প্রণয় দেখলো মেয়েটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে আর কিছু না বলে খুব যত্ন সহকারে শাড়িটা ফ্রকের উপর দিয়ে পরাতে লাগলো। শাড়িটার গায়ের রঙের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। প্রিয়তার মন খারাপটা টিকলো না। প্রণয় সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখ কেমন লাগছে। সেদিন প্রিয়তা নিজেই নিজেকে চিনতে পারছিল না। 9 বছরের মেয়েটি যেন সেদিন হঠাৎ করে বড় হয়ে গেছিল। তাকে 12-13 বছরের কিশোরীদের মতো পরিণত লাগছিল। প্রণয় সেদিন ওর গাল টেনে কপালে গাঢ় চুমু খেয়ে বলেছিল, মাই ডিজনি প্রিন্সেস। কিন্তু তাদের এত সুখ হয়তো কারো সহ্য হচ্ছিল না। কেউ আড়াল থেকে দাঁড়িয়ে সকল দৃশ্য অগ্নিদৃষ্টিতে অবলোকন করলো। প্রণয়ের কথায় ঘোর কেটে গেল প্রিয়তার। সে আনমনে চোখ তুলে সামনে তাকাতেই চমকিত হলো। ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল। সে গোল গোল চোখে চেয়ে রইল প্রণয়ের দিকে। প্রিয়তার এমন চাহনিতে প্রণয়ের কেমন অস্বস্তি হচ্ছে। জীবনে প্রথমবার সে লুঙ্গি পরেছে। প্রিয়তা মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করলো। তবে তার দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে আছে। গোড়ালি থেকে কিছুটা ওপর পর্যন্ত দৃশ্যমান হয়ে আছে আকর্ষণীয় লোমশ পুরুষালী পা, যা প্রিয়তার সকল মনোযোগ আকর্ষণ করছে। প্রিয়তা যেটা কল্পনা করে হেসে কুটি কুটি হয়েছিল, বাস্তবিক দৃশ্যে সেরকম কিছুই প্রতিফলিত হলো না। বরং এই লুঙ্গি পরা লোকে প্রণয় ভাইকে দেখে তার পাপি মন আরো কয়েক দফা ক্রাশ খেয়ে বসলো। আকাশের গুরুম গুরুম শব্দ কানে আসছে। প্রণয় প্রিয়তাকে হাত ধরে টেনে কোনো রকম দাঁড় করিয়ে দিয়ে বলল, সাবধানে দাঁড়া, বেশি নাচানাচি করলে আবার আগের মতন ধারাম করে পড়বি। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছে। এখন কি আর সে ছোট আছে? এলোমেলো শাড়িতে দেখে প্রণয়ের আবারও শরীর খারাপ লাগছে। সে কাপা হাতে শাড়ির আঁচলে হাত ছোঁয়াতে হাঁপানি রোগীর মতো তার হৃৎপিণ্ড ধরফর করতে শুরু করলো। সে দ্রুত হাত নামিয়ে নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এখন আর এই কাজটা করা তার জন্য এতটাও সহজ নয়। সে আর কোনো ভুল করতে চায় না। কিছুক্ষণ থেমে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার খোপা থেকে ভেজা গামছাটা টেনে খুলে নিল। চোখের নিমেষে অর্ধভেজা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গেল। প্রণয়ের এখনো কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রিয়তাকে বেশি কিছু ভাবার সময় না দিয়ে ভেজা গামছাটা চোখে শক্ত করে বেঁধে নিল প্রণয়। বিস্মিত চোখে চেয়ে রইল প্রিয়তা। প্রণয় ভালোভাবে চোখে গামছা বেঁধে প্রিয়তাকে টেনে একদম কাছে নিয়ে এলো। কাঁধ থেকে আঁচলটা একটানে নামিয়ে দিল। সাথে সাথে প্রিয়তার দেহের রক্ত চলকে উঠল। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। প্রণয়ের প্রতিটা স্পর্শে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ভূমিকম্পের ন্যায় কাঁপছে। প্রণয় ধীরে ধীরে পুরো শাড়িটা খুলে আবার প্রথম থেকে পরাতে পরাতে শুরু করলো। হাতের আঙ্গুলগুলো মাঝে মাঝে আলতো ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা মোহিত নয়নে সামনের পুরুষের দিকে চেয়ে রইল। প্রণয়ের অতি সুদর্শন চেহারার দিকে তাকিয়ে আবারও প্রেমে পড়ে গেল প্রিয়তা। আনমনে গুনগুন করে গাইল, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই,
ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। প্রণয় গানটা শুনলো, তবুও কিছু বুঝলো না। সে সুন্দর মতো শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিয়ে চোখ থেকে গামছা সরিয়ে নিল। চোখ তুলে সামনে তাকাতে দু একটা হার্টবিট মিস করলো। লাল শাড়িতে সামনে নারীকে আজ আর কিশোরী লাগছে না। প্রিয়তা নিজেও নিজের দিকে তাকিয়ে অবাক হলো। শাড়িটা একদম পরিপাটিভাবে শরীরের সাথে চিপকে আছে। প্রণয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে বলল, আর 2-1 সেকেন্ডের মধ্যেই সকাল হয়ে যাবে, যা একটু ঘুমিয়ে নে। কিন্তু প্রিয়তা গেল না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। একা যাব? অপরিচিত জায়গায় একা আমার ভয় লাগে। খালি মনে হয় আশেপাশে তিনারা আছে। তিনারা আবার কারা? এই রাতের বেলা তিনাদের স্মরণ করবেন না প্লিজ, তাও আবার এখন রাত 3টা, তিনাদের সময়। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে নিয়ে বিছানায় গিয়ে বসলো। সাথে সাথে আবারও বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়ল। চমকে উঠে প্রণয়কে চাপড়ে ধরল প্রিয়তা। প্রণয় দেখলো একটা মাত্র বালিশ। সে সেটা নিজের পিঠের নিচে দিয়ে হাত শোয়া হয়ে শুলো। দেওয়ালে হেলান দিয়ে প্রিয়তাকে টেনে নিজের বুকের মাঝে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলল, যেটা চেয়েছিস হয়েছে, এবার চোখ বন্ধ কর। প্রিয়তা ধরা পড়ে গিয়ে লজ্জায় বুকের আরো গভীরে মুখ লুকালো। দুহাতে পেট শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করলো। এর থেকে বেশি শান্তি কি পৃথিবীতে আর কিছুতে আছে? মনে মনে বলল, আপনি আবার আমার অভ্যাস খারাপ করে দিলেন প্রণয় ভাই। এবার কাল থেকে যখন ঘুমানোর জন্য আপনার বুকটা পাবো না, তখন আমার ঘুম আসবে কিভাবে? কাল থেকে যখন আবার আপনাকে অন্য কারোর সাথে দেখবো, তখন সহ্য করবো কিভাবে? আমার জীবনটা এমন ছন্ন ছাড়া কেন? আমি কি একটু বেশি চেয়ে ফেলেছিলাম প্রণয় ভাই? তবে আপনি কেন আমার হলেন না? আমি আপনার ভালোবাসা নয় জানি, আমি আপনার মায়া, যাকে আপনি অনেক আদরে বড় করেছেন। আমার প্রতি আপনার অনেক স্নেহ, আর আমি পাপিষ্টা। আপনার এই স্নেহের পবিত্রতা ধরে রাখতে পারলাম না, ভালোবেসে ফেললাম, যে এই ভালোবাসার কোনো পরিচয় হয় না। আপনি বাস্তবে আমার না হলেও কল্পনাতেই শুধুই আমার। ভালোবাসি প্রণয় ভাই, অনেক ভালোবাসি। প্রণয় দুহাতে পেট জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে মনে মনে বলল, তোর ভালোবাসাটা কম কর জান, না তো আমার মতো এই সীমাহীন যন্ত্রণায় জ্বলে পড়ে শেষ হয়ে যাবি। আমার অভিশপ্ত বুকে শান্তি খুঁজিস না, তা তোকে ক্ষণিকের শান্তি দিলেও চিরস্থায়ী যন্ত্রণার শিকলে আবদ্ধ করে রাখবে, একটু একটু করে শেষ করে দেবে তোকে, যা আমি সহ্য করতে পারবো না। তুই আমার অনেক আদরের জান, অনেক ভালোবাসার, তোর কষ্ট সহ্য করতে পারবো না জান। তাই তোর আজীবন সুখের জন্য ক্ষণিকের কিছু কষ্ট তোকে দিতেই হবে। সেই দিন আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাস জান, আমার নামটা শুনলেও যেন তোর ঘৃণা থাকে। আমার ছোট্ট পাখি, কত যন্ত্রণা পেয়েছিস, আর নয়, এবার তোকে সুস্থ জীবনে ফিরতে হবে। তোকে আমি আবার আগের মতো দেখতে চাই, তোর সকল কষ্ট আমার হোক পাখি। পরম শান্তিতে ধীরে ধীরে দুজনে গভীরে ঘুমে তলিয়ে গেল। টাস, পুরুষালী বলবান হাতের দাবাং মার্কা চড়ে দুহাত ধরে ছিটকে পড়ল প্রহেলিকা। সে গাল চেপে ধরে রক্তচোখ নিয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধর চোখ মুখের অবস্থা বিভৎস। সে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে প্রহেলিকার দিকে। তার চোখের মনি দুটো ক্রোধের আগুনে দাউ দাউ করে চলছে। প্রহেলিকা উঠে তেড়ে গেল শুদ্ধের দিকে। দু একটা বিশ্রী গালে দিয়ে আঙুল উঁচিয়ে বলল, তুই আমাকে মারলি, তো সাহস হলো কিভাবে এই পহেলিকা শিকদারে গায়ে হাত তোলার? প্রহেলিকা অতিরিক্ত রাগের চোটে হুশবুদ্ধি খুইয়ে ফেলল। রক্তলাল চোখে রাগে হেই শেষ করতে করতে বলল, তুই দেখ গিয়ে যা, এই শালিকে এখন পুরো এক পাজা লোক মিলে ভোগ করছে, আর তুই কিচ্ছু করতে পারবি না। এতদিনে আমার হাত জোড়ালো। শুদ্ধর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। রাগে কপালের রগ টনটন করছে। সে নিজের বাড়ন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে চেপে ধরল প্রহেলিকার চুলের মুঠি। হাতের রিভলভারটা প্রহেলিকার মুখের ভেতর চেপে ধরে একটা বিশ্রী গালি দিয়ে বলল, নরকের কীট, এই কাজটা করার আগে তোর একবারও কলিজা কাঁপলো না? তোর একবারও মনে পড়লো না ও তোর বোন? তুই আদৌ মানুষের পর্যায়ে আছিস? তো এত হিংসে তোর মনে? তুই নিজের স্বার্থের জন্য দেশকে এত বড় বিপদে ফেলে দিলি। এত নিরীহ অসহায় মানুষদের জীবনের কোনো মূল্য নেই তোর কাছে। মন তো চাচ্ছে তোকে এক্ষুনি উপরে পাঠিয়ে দিই, কিন্তু শালার সেটাও পারছি না। প্রহেলিকা আরো হিংস্র হয়ে উঠল। পাশ থেকে ফুলদানি তুলে সজোরে শুদ্ধের মাথায় আঘাত করল। 2 কদম পিছিয়ে গেল শুদ্ধ। প্রহেলিকা ঘর কাঁপিয়ে বিশ্রীভাবে হেসে উঠল। মুখ বাঁকিয়ে বলল, তুই কি ভাবছিস তুই একাই পথের কাঁটা?
উপড়াতে জানিস? প্রয়োজনে আমিও পথের কাঁটা উপড়ে ফেলতে জানি। আর ও আমার কেমন বোন? তুই আমাকে স্বার্থপর বলিস? কোন মুখে শালা? তোরা কম স্বার্থপর? তুই কম স্বার্থপর? তুই নিজের স্বার্থের প্রণয়ের থেকে ওর খুশি কেড়ে নিসনি? আর ওই শালিক কি কম স্বার্থপর? বড় বোনের স্বামী জানা সত্ত্বেও প্রণয়ের সাথে এত ঘেঁষাঘেঁষি করে কেমনে? ও তো আমার থেকেও বেশি খারাপ। আমি না হয় কেড়ে নিয়েছিলাম, কিন্তু এখন তো ও আমার সংসারটা খেয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। অনেক সুযোগ দিয়েছে ওকে, কিন্তু ও আমার প্রণয় থেকে দূরে থাকতেই পারছে না। তাই সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলাম। এতে উপরি কামাইও হলো। পথের কাঁটা চিরতরে মুছে গেল। শুদ্ধর কথা মনোযোগ সহকারে শুনে চেয়ার টেনে বসে পড়ল। ঠোঁটে খেলে গেল চমৎকার বাঁকা হাসি। ঠোঁট এলিয়ে হেসে বলল, আজ আবার প্রমাণ করলি তোর মাথা ভর্তি গু আর মন ভর্তি বিষ ছাড়া কিচ্ছু নেই। প্রহেলিকা ভুরু কুচকে গেল। ভুরু কুচকে বলল, তোর চিন্তা হচ্ছে না ওর জন্য? আমাকে দেখে কি তোর তাই মনে হচ্ছে? প্রহেলিকার ভুরু আরো খানিকটা কুচকে গেল। শুধু ঠোঁট দিয়ে চোচো শব্দ করে বলল, আফসোস, তুই বড়ই বোকা। বোকার স্বর্গে বাস করিস। তোর মনে হয় প্রণয় শিকদার থাকতে আমার সুইট হার্টের কিছু হতে দেবে? আই এম ড্যাম শিওর মাই সুইট হার্ট ইজ ওকে। প্রহেলিকা এবার চরম রেগে গেল। রাগে গজরে উঠে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। শুধু ঠোঁট বাঁকিয়ে বলল, তুই এখানে আমার সুইট হার্টের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। তুই যে মন্ত্রী সাহেবের হাসপাতালে থাকার খবরটা লিক করে দিয়েছিস, সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে ভাব তোর পুরো জীবন গার্ডদের পেছনে কাটবে, না হয় ফাঁসির দড়িতেও চলবি। কনফার্ম। শান্ত হয়ে গেল প্রহেলিকা। সেও শুদ্ধের সামনে চেয়ার টেনে বসল। শুদ্ধ দিকে কয়েক সেকেন্ড শান্ত চোখে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, প্রিয়তাকে দিয়ে কিভাবে খুন করিয়েছিলাম মনে আছে? ডিকে বসের ছেলে যাকে প্রিয়তা নিজের হাতে খুন করেছিল, সে খুনটা আমার প্রণয় আর প্রিয়তা দুজন মিলে ধামাচাপা দিয়েছিল। সেটা ছিল ওদের দুজনের সবথেকে বড় দুর্বলতা। সেটার পুরোটা আমি প্ল্যান করেছিলাম, আর ফায়দা নিয়েছিলি তুই। শুধু চোখ ছোট ছোট করে বলল, আমার থেকে বেশি ফায়দা তো তুই নিয়েছিস। সুযোগ বুঝে প্রণয়ের গলায় ঝুলে পড়েছিস। তা এখন এসব বলছিস কেন? প্রহেলিকা শুদ্ধর হাতের গানটা ঘোরাতে ঘোরাতে শয়তানি হাসি দিয়ে বলল, যেভাবে প্রিয়তাকে তখন ফাঁসিয়েছিলাম, এক ডিলে 3-4টা পাখি মেরেছিলাম, ওভাবেই কাউকে ফাঁসিয়ে দেব। তুই তো জানিস এই খেলার প্রহেলিকা শিকদারই সেরা, কিন্তু ওই মেয়েটার ভাগ্যে কি জোর মায়েরি, মরতে মরতেও মরে না। আমার জীবনে আগুন লাগানোর জন্য ঠিক বেঁচে যায়। ওদের কথার মাঝখানে দুজন ঘরে প্রবেশ করলো। ওরা দুজনের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, কি ব্যাপার জানালা, এত ঝগড়া কিসের? শুধু মুখ দিয়ে চসূচক শব্দ উচ্চারণ করলো। হাই তুলে উঠে যেতে যেতে বলল, গুড নাইট গাইস, আই নিড টু স্লিপ। বলে ফোন টিপতে টিপতে বেরিয়ে গেল। 3 জোড়া চোখ অগ্নিদৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। সকাল 6:15। প্রিয়তা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে বৃষ্টি হওয়ায় সামান্য শীত শীত পড়েছে। সেতে আরাম করে উষ্ণ বুকে লেপ্টে ঘুমিয়ে আছে, কিন্তু অভ্যাসত প্রণয়ের ঘুম ভেঙে গেল। সে উঠে বসতে নিলে ছোট্ট একটা দেহের সাথে বাধাপ্রাপ্ত হলো। ওকে অনুভব করলো ছোট্ট একটা সত্য। নাকে এসে ঠেকলো চেনা পরিচিত সুগন্ধি ঘ্রাণ। প্রণয় চোখ না খুলে বুক ভরে 2-1টা নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে চোখ মেলে বুকের দিকে চাইল। সকাল সকাল নিজের প্রাণটাকে এত কাছে দেখে প্রণয়ের বুকটা প্রশান্তিতে ভরে গেল। সে সময় নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। পিঠের নিচ থেকে বালিশটা নিয়ে সন্তর্পণে প্রিয়তার মাথার নিচে রাখলো। উঠে বসে প্রিয়তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে তাকাতে তার কাশি উঠে গেল। সে দ্রুত হাতে লুঙ্গি ঠিক করে উঠে পড়ল বিছানা থেকে। ভাগ্যিস আগে সে জেগেছিল, না হলে আজ তার মান সম্মান ইন্নালিল্লাহ হয়ে যেত। সে আড়মোড়া ভেঙে দরজা খুলে বাইরে বের হলো। সারা রাত তীব্র বর্ষণের পর ঝরঝরে সুন্দর সোনালি সকাল। চারদিকে পাখিদের সুমিষ্ট কহুতান। ভদ্রমহিলা উঠোন ঝাড় দিচ্ছেন। প্রণয় চারপাশে তাকিয়ে মুগ্ধ হলো। যতদূর চোখ যায় বিস্তৃত চা বাগান। ভদ্রমহিলা প্রণয়কে দেখে এগিয়ে এলেন। মৃদু হেসে জিজ্ঞেস করলেন, ঘুম কেমন হয়েছে বাবা? অনেক ভালো চাচি। আপনি আমার যে উপকার করেছেন তার প্রতিদান হয়তো আমি কোনোদিনও দিতে পারবো না। ভদ্রমহিলা হাসলেন, স্নেহের সুরে বললেন, এভাবে বলছো কেন? তুমি তো আমার ছেলের মতোই। তোমার বউ কোথায়? ঘুমাচ্ছে। থাক ঘুমাক,
পোয়াতি মেয়ে মানুষ, এই সময়ে চোখে অনেক ঘুম থাকে, আরো একটু ঘুমাক। পয়তো কথাটা শুনে এবার ফোনের মধ্যে কিরকম একটা ফিলিংস কাজ করলো। শব্দটা বারবার শুনতে শুনতে তার নিজের উপর কেমন সন্দেহ হতে লাগলো। সে ঢোক গিলে মনে মনে বলল, সামান্য দুটো চুমু খেয়েই বাবা হচ্ছে, বাহ কি সৌভাগ্য আমার। ফোনায় বলল, চাচি আমি আশেপাশেটা একটু দেখে আসি, আমার বউ উঠে গেলে বলবেন, আমি আশেপাশেই আছি। হেসে সম্মতি জানালেন ভদ্রমহিলা। প্রণয় বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় আরো 20 মিনিট পর জেগে উঠল প্রিয়তা। চোখ কষলে উঠে বসে আশেপাশে প্রণয়কে খুঁজলো, কিন্তু কোথাও নেই। আরো কিছুক্ষণ ঘুমাতে চেয়েছিল প্রিয়তা, কিন্তু প্রণয় ভাইকে ফিল করতে না পারায় কাঁচা ঘুমটা ভেঙে গেছে। সে হাই তুলতে তুলতে বাইরে গেল। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে, ঘুমো ঘুমো চোখ দুটো অসম্ভব মায়াবী। হাঁটুর নিচ অব্দি ঢেউ খেলানো চুলগুলো শুকিয়ে গেছে। পরনের শাড়িটা হালকা হালকা কুচকে আছে। প্রিয়তা বাইরে বেরিয়ে দেখলো বাড়ির এক কোণে ভদ্রমহিলা রান্না বসিয়েছেন। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। নমনীয় সুরে সালাম দিয়ে ডাকলো, চাচি। ভদ্রমহিলা ফিরে তাকালেন প্রিয়তার দিকে। প্রিয়তার মায়াভরা মুখখানায় চোখ স্থির হয়ে গেল। প্রিয়তা একটু ইতস্তত করে বলল, চাচি আমার স্বামীকে দেখেছেন? ওদিকে গেছে। প্রিয়তা ধন্যবাদ জানিয়ে দৌড় দিতে উদ্যত হলো। ভদ্রমহিলা থামিয়ে বললেন, ধীরে মেয়ে, ধীরে ধীরে যাও, তুমি যে পোয়াতি সেটাকে ভুলে যাও। প্রিয়তার মনে পড়ল সে তো এখন 1 মাসের পোয়াতি। সোনার কথা মতো পেট ধরে ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে গেল। ভদ্রমহিলা আবার বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের আজীবন একসাথে থাকার তৌফিক দান করুন। প্রিয়তা আশেপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেল পেছনে ফুলের বাগানের দিকে। কিছুটা দূরে এগিয়ে যেতে নজরে পড়ল সুঠাম বলিষ্ঠ দেহের পুরুষালীর পৃষ্ঠদেশ। সে চপল পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। পেছনে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে একা ফেলে চলে এসেছেন প্রণয় ভাই? প্রণয়ের ঠোঁটে হাসি ফুটল। সে সামনে তাকিয়েই ডাকলো। হায়, পেটে হাত দিয়ে ধীরে ধীরে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় চোখ ঘুরিয়ে তাকাতে বুকে চাপ অনুভব করলো। ফুল ফুল আদরে চোখ মুখ, হাঁটু অবধি চুলগুলো হালকা এলোমেলো। লাল শাড়িটাও একটু একটু কুচকে আছে। গাল দুটো ধরে একটু চিপে দেওয়ার তীব্র বাসনা জাগলো মনে। প্রিয়তা আবার গাল ফুলিয়ে বলল, জানেন আপনাকে না দেখে কত ভয় পেয়েছিলাম। কেন, কি ভেবেছিলি তোকে ফেলে চলে গেছি? প্রিয়তা মৃদু হাসলো। প্রণয়ের পেশিবহুল হাত জড়িয়ে ধরে বিশ্বাসী কণ্ঠে বলল, আমি জানি বিপদের সময় সবাই আমার হাত ছেড়ে দিলেও আপনি ঠিকই শক্ত করে ধরে রাখবেন। প্রিয়তার এমন বিশ্বাস দেখে প্রণয়ের বুকটা কেঁদে উঠল। হাত ছড়িয়ে পড়ল বুকে। এত বিশ্বাস করতে নেই পাখি, আমার যে তোকে ছাড়তেই হবে। সামনের লড়াইটা তোর একার হবে, সেখানে থাকবে না প্রণয় নামের কারো অস্তিত্ব। প্রণয় ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা ভাবনায় তলিয়ে গেল। প্রিয়তা মাথাও তুলে সামনে তাকাতেই দেখলো কাঠগোলাপের গাছ। সে উচ্ছ্বসিত নয়নে এগিয়ে গেল সেদিকে। গাছের নিচ থেকে একটা কাঠগোলাপ কুড়িয়ে কানে গুজল। পুনরায় দৌড়ে প্রণয়ের কাছে এসে দেখিয়ে বলল, কেমন লাগছে প্রণয় ভাই? প্রণয় ম্লান হেসে চুল থেকে ফুলটা তুলে দূরে ছুঁড়ে ফেলল। গালে বৃদ্ধাঙ্গুল স্লাইড করে কোমল কণ্ঠে বলল, তোকে এসব মানায় না। মন খারাপ হলো প্রিয়তার। প্রেয়সীকে মন খারাপ করতে দেখে প্রণয় হাসল। পাশের রক্তচাপা গাছ থেকে একটা টকটকে লাল রক্তচাপা তুলে কানের পেছনে গুজে দিয়ে বলল, আমার রক্ত জবা। আমার রক্তচাপা কথাটা কর্ণকুহারে পৌঁছাতেই থমকে গেল প্রিয়তা। কথাটা মনের ভীষণ গভীরে লাগলো। বিমোহিত চোখে চাইল প্রণয়ের বাদামি চোখের দিকে। আপনার উপস্থিতি আমার জীবনে জাদু কাছির মতো। আপনি আমার জীবনের রঙিন অধ্যায়। আপনি থাকলে আমার সব কিছুই রঙিন লাগে, আর আপনি যখন থাকেন না বিষাদময় আধারে ঢেকে যায় আমার সবটা। কিন্তু চিরন্তন সত্যি তো এটাই, আপনার জীবনে আমার কোনো অধিকার নেই, আপনি আমার নন। প্রণয় চেয়েছিল ওর নীল চোখের গভীরে। চোখের ভাষা পড়ে নিয়ে গুনগুন করে গাইল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। চমকে তাকালো প্রিয়তা। প্রণয় তার বিস্ময়ে পাত্তা দিল না। মুখের উপর পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলল, এখানেই থাকবে নাকি বাড়ি ফিরবি? প্রিয়তার চোখে মুগ্ধতার ছাপ। ফিরতে চাই না, থেকে যেতে চাই এই অজানায় বাকি জীবন, যেখানে আপনি হবেন শুধুই আমার, যেখানে নিঃসংকোচে আপনার বুকে
মাথা রেখে প্রতিটি রাত্রে যাপন করতে পারবো, যেখানে কেউ এসে আমার চরিত্রে আঙুল তুলে বলবে না তুমি পাপ করছো। তবে কেন ফিরবো? আমি ফিরতে চাই না। প্রিয়তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে এক চিলতে হাসলো প্রণয়। প্রিয়তার দিকে একটু ঝুঁকে গিয়ে চোখে চোখ রেখে বলল, যা কখনো হওয়ার নয় তা নিয়ে ভাবো না। প্রণয়ের উত্তরে চমকে উঠল প্রিয়তা, চোখ বড় বড় করে ভাবলো। এই লোক কি মন পড়তে পারেন? প্রণয় আবার জবাব দিল। পারি। চমকিত নয়নে প্রণয়ের বাদামি চোখে তাকিয়ে আবারও ভাবলো। কি সর্বনাশ! এখন কি মনে মনেও ভাবতে পারবো না আপনার জন্য? মনের কথা শোনার ডিভাইসও আবিষ্কার করে ফেলেছেন। প্রিয়তার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল প্রণয়। তার বাম হাত টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে দৃঢ় কণ্ঠে বলল, ওই ছোট্ট মাথায় এত চাপ দিস না, শরীরটা তোর হলেও ও মনটা আমার। প্রিয়তার মনের সুখের বাতাস বয়ে গেল। বেচা কণ্ঠে বিড়বিড় করে বলল, এত কিছু বুঝলে তবে কেন অন্যজনকে বিয়ে করলেন? কিন্তু এ প্রশ্নটার প্রণয় শুনতে পেল না। ওরা ফিরে এলো সে ছোট্ট মাটির বাড়িতে। এখন বাড়ি ফেরার পালা। বাড়ির সবাই নিশ্চয় তখন চিন্তা করে করে পাগল হয়ে গেছে। হাসপাতালের ঘটনাটা নিশ্চয়ই ইতিমধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। প্রণয় আর প্রিয়তা ভদ্রলোক আর ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উপরে জঙ্গল, তার উপরে শহর, সোজা রাস্তা। অনেক দূর, প্রায় 4 কিলোমিটার পায়ে হেঁটে তাদের গাড়ি ধরতে হবে। প্রণয়ের প্রিয়তা হাঁটছে। ক্ষেতের মাঝ বরাবর সূর্য এখন মধ্য গগনে। প্রচণ্ড সূর্যরশ্মির উত্তাপে প্রিয়তা প্রণয়ের ফর্সা ত্বক টকটকে লাল হয়ে গেছে। কিন্তু আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু ধু ধু ধান ক্ষেত। হাঁটতে হাঁটতে প্রিয়তার মাথা ঘুরছে। পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু এই সমতল ভূমিতে পানি পাওয়া যাবে না, তাই এগুলো বলে শুধু শুধু প্রণয় ভাইকে ব্যস্ত করতে চাই না। প্রণয় নিজের বলিষ্ঠ দেহের আড়ালে যতটা সম্ভব প্রিয়তাকে আড়াল করার চেষ্টা করছে। গরম লাগছে বাকি? প্রণয় বুঝলো মেয়েটা মিথ্যে বলছে, কিন্তু কিছু বলল না, বরং আরো দ্রুত পা চালাতে লাগলো। 2 কিলোমিটার তারা হেঁটে এসেছে, এখনো 2 কিলোমিটার বাকি। কিন্তু এখন আর কিছুতেই প্রিয়তার পা চলছে না। প্রণয় কিছুক্ষণ তাকে সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে আচমকা এক টানে কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় লাফিয়ে উঠল প্রিয়তা। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। সত্যি আর তার পা চলছে না। সে মাথা এলিয়ে দিল প্রণয়ের কাঁধে। প্রণয়েরও ভীষণ কষ্ট হচ্ছে। সারাদিন রোদে পুড়ে কাজ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও তারা সহ্য করে নেয়, তাদের অভ্যাস আছে। কিন্তু শিখদাররা কখনোই গ্রীষ্মকাল বা শীতকাল তেমন একটা অনুভব করতে পারে না। তাদের জন্য শীত গ্রীষ্ম সবই এক লাগে। গাড়িতে বাড়িতে সব জায়গায় তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তাই হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা নাজেহাল। আরও 50 মিনিট হাঁটার পর প্রণয় মেইন রোড দেখতে পেল। সে দ্রুত এগিয়ে গেল সেদিকে। রাস্তার পাশে 2-1টা দোকানও দেখা যাচ্ছে। প্রণয় রাস্তা থেকে কিছুটা দূরে প্রিয়তাকে নামিয়ে দিল। রক্তিম মুখশ্রীতে নজর বলিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, চল, এসে গেছি। প্রিয়তা দূরে রাস্তার দিকে তাকালো। প্রণয় ওর হাত ধরে নিয়ে গেল একটা টং দোকানের সামনে। সেখান থেকে বড় বড় 2 বোতল পানি কিনে একটা এগিয়ে দিল প্রিয়তার দিকে। ক্লান্ত কণ্ঠে বলল, পানি খা, তেষ্টা পেয়েছে তো? প্রিয়তা প্রণয়ের দিকে সন্তুষ্ট নজরে তাকিয়ে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে অর্ধেকটা খেয়ে ফেলল। মুখটাও ধুয়ে নে, আরাম লাগবে। প্রিয়তাও তাই করলো। চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। এখন অনেকটাই সতেজ লাগছে। প্রণয়ও পুরো একটা বোতল পানি ঢকঢক করে খেয়ে নিল। প্রিয়তার হাতে থাকা বোতলটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। প্রিয়তা ওড়নাটা এগিয়ে দিয়ে বলল, মুখটা মুছে নেন। প্রণয়ও তাই করলো। মুখ মোছা শেষে প্রিয়তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু খাবি? প্রায় দুপুর হয়ে এসেছে, এত রাস্তা হেঁটে এসে ক্ষুধা তো লেগেছে। প্রণয়ের ভাইয়ের কাছে আবার কিসের লজ্জা? সে মাথা নিয়ে সম্মতি জানালো। প্রণয় পাউরুটি আর কলা কিনে প্রিয়তার হাতে দিয়ে বলল, আপাতত এগুলো খা, এখানে ভাত রুটি কিছুই পাওয়া যায় না। সামনে ভাতের হোটেল পেলে তখন ভাত খাবি। প্রিয়তা প্রণয়ের হাত থেকে পাউরুটির প্যাকেটটা নিল। সেখান থেকে এক টুকরো রুটি প্রণয়ের মুখের সামনে ধরে বলল, হা করুন। প্রণয়ও তাকালো প্রিয়তার দিকে, কিন্তু কোনো রকম বাক্য ব্যয় না করে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে প্রণয় প্রিয়তাকে একপাশে দাঁড় করিয়ে বলল, তুই দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসি। প্রিয়তাও লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে রইল। টাকা দিয়ে ফিরে এসে আশেপাশে কোথাও প্রিয়তাকে দেখতে পেল না। প্রণয় মাথা তুলে সামনের দিকে তাকাতেই কলিজা মোচড় দিয়ে উঠল। প্রিয়তা রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে দ্রুতগামী ট্রেন। প্রণয়ের হুঁশ উড়ে গেল। সেও দৌড় দিয়ে আস্তে আস্তে চিৎকার দিয়ে বলল, সরে যা জান। কিন্তু সেসব কথা প্রিয়তার কান অব্দি পৌঁছল না। সে ছুটে গিয়ে বিড়াল ছানাটাকে তুলে নিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই আতকে উঠে চোখ খিচে বন্ধ করে নিল।
সাথে সাথেই বা হাতে তীব্র টান অনুভব করলো। সে ছিটকে গিয়ে পড়ল কার উপর। ভয়ে প্রিয়তার সর্বাঙ্গ কাঁপছে। আবারও কারো কানে আসতেই পিটপিট করে চোখ খুলে তাকালো প্রিয়তা। চোখ মেলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চরম আশ্চর্য হলো সে। সামনের ব্যক্তির চোখ মুখ অতি ক্রোধে লাল বর্ণ ধারণ করেছে। প্রিয়তা আশ্চর্যজনিত কণ্ঠে বলল, শুদ্ধ ভাই। কথাটা শেষ করার আগে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রিয়তার তুলে নরম গালে চর বসিয়ে দিল শুদ্ধ। শুদ্ধের চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সে তীব্র ক্রোধিত কণ্ঠের প্রিয়তার দুবাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, এখনই তো মরে যেতিস। কোনো হোশ আছে তোর? তুই কি এতটাই অবুঝ? প্রিয়তার নীল চোখ টলমল করছে। মুহূর্তে ফর্সা গালে 5 আঙুলের ছাপ পড়ে গেল। প্রণয় ছুটে এসে দ্রুত প্রিয়তাকে কাছে নিয়ে উম্মাদের মতো হাত মুখ ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস জান? কোথাও ব্যথা পাসনি তো? প্রণয়ের হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করছে। প্রিয়তা অশ্রুসিক্ত নয়নে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় এক টানে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিয়ে কান্না করে দিল। এসব দেখে শুদ্ধের মেজাজ আরো খারাপ হলো। ধাপ করে মাথায় আগুন ধরে গেল। সে প্রিয়তাকে টেনে প্রণয়ের বুক থেকে সরিয়ে দিল। প্রণয়ের গলা চেপে ধরলো, হুঙ্কার দিয়ে বলল, একদম ওকে ছবি না। তুই তো শুরু থেকেই লুজার ছিলি। তোর আসলে কোনো যোগ্যতাই নেই ভালোবাসা পাওয়ার। এখন যদি আমি সঠিক সময়ে না আসতাম তখন কি করতি তুই? ও তো এখনই মরে যেত। না, ও মরবে না। সে দ্রুত প্রিয়তার হাত চেপে ধরল। প্রিয়তা বিস্মিত চোখে দুজনের কথাবার্তা শুনছে। শুদ্ধ প্রিয়তার ওপর হাতটা শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছাড় ওকে। প্রণয় ছাড়তে চাইল না। শুদ্ধ জোর করে প্রণয়ের হাত ছাড়িয়ে দিল। প্রণয়ের মন আটকাতে চাইলেও মস্তিষ্ক বাধা দিল। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, কালকে সেভ করেছিলি, সেজন্য তোর কাছে চিরকৃতজ্ঞ। এখন আমারটা আমি বুঝে নেব। তুই দূরে থাক। তোর ভরসায় ফেলে রাখলে তুই আমাকে খুন করে ফেলবি। সে প্রিয়তার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। প্রণয় আর বাধা দিল না, শুধু নির্নিমেষ চোখে চেয়ে রইল শুদ্ধের ধরে থাকা হাতের পানে। প্রিয়তা শুদ্ধের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষালী শক্তির কাছে সে সফল হলো না। প্রিয়তা কান্না করে দিয়ে বলল, প্লিজ আমাকে ছাড়ুন শুদ্ধ ভাই, প্লিজ ছাড়ুন। আমি প্রণয় ভাইয়ের কাছে যাব। শুদ্ধ শুধু একবার রক্তিম চোখে তাকালো। তাতেই ভয় পেয়ে গেল প্রিয়তা। প্রণয়ের দিকে তাকিয়ে করুণ চোখে মিনতি করল, আমি আপনার সঙ্গে যাব। শুদ্ধটাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতেই চোখের নিমেষে শুদ্ধর স্করপিও গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। হঠাৎ চলে আসা ঝড়ের মতো কেড়ে নিয়ে গেল এক পুরুষের প্রাণ পাখিকে। প্রণয় কি পারতো না তার রক্ত যাবার হাতটা শক্ত করে ধরে রাখতে? ছেড়ে দিল কেন? প্রণয়ের বাদামি রঙা চোখের মনে উপচে পড়তে লাগলো তরল স্রোত। সে নীরব চোখে তাকালো রাস্তার দিকে। সেখানে এখনো সাদা রঙের লোমশ ছোট বিড়াল ছানাটা পড়ে আছে, যাকে বাঁচাতে একটু আগে প্রিয়তা মরতে বসেছিল। প্রণয় হাত বাড়িয়ে তাকে তুলে নিল। অনেক কষ্টে হাসি ফুটিয়ে বলল, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমরা দুজনেই সর্বশান্ত। তুই হয়তো জানতে চাচ্ছিস আমি আমার প্রাণকে কেন নিয়ে যেতে দিলাম কারণ আমি ব্যর্থ। বলতে বলতে শব্দ করে কেঁদে দিল প্রণয়। আমার খুব কষ্ট হচ্ছে জানিস। আমি পারবো না রে। আমার রক্ত জবাগে ছাড়া পাচ্ছে, কিন্তু আমার সঙ্গে রেখে ওকে আর কত কষ্ট দেই বল। প্রণয় আবার ধীর পায়ে হেঁটে সেই দোকানের সামনে গেল। বিড়ালটার জন্য বিস্কুট কিনে দিয়ে নিজের জন্য 1 প্যাকেট সিগারেট কিনে নিল। আজ প্রায় 4 দিন পর সিগারেট হাতে লাগাচ্ছে। এই 4 দিন তো সিগারেটের কথা মনেই পড়েনি, কিন্তু এখন এটা খুব প্রয়োজন। সে একটা সিগারেট ঠোঁটের মাঝে চেপে ধরে টান দিতে লাগলো। শুদ্ধ সিরিয়াস মুখে ড্রাইভ করছে। শুদ্ধর পাশে বসে থাকতে প্রিয়তার ভয়ে হাঁটু কাঁপছে, কিন্তু শুদ্ধকে কিছু বলার সাহস পেল না। শুদ্ধ কিছু বলল না। রাগে তার শরীরের সমস্ত রক্ত ফুটছে। প্রিয়তা কিছু না বলে নিঃশব্দে চোখে জল ফেলতে লাগলো। মনে মনে বলল, আমাকে কেন উনি তার সঙ্গে ছেড়ে দিলেন? আমার ভীষণ ভয় করছে প্রণয় ভাই। আমি আপনার কাছে যাব। নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। শুদ্ধ দেখলো, কিন্তু কিছু বলল না। শিকদার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। সামনের টিভিতে সংবাদ পাঠিকা বলছেন, দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হঠাৎ কাল রাতে ডিসিএমসি হাসপাতালে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়েছেন দেশের আইনমন্ত্রী সহ 200-র বেশি যুবতী নারী, ফিমেল ডাক্তার ও নার্স। মৃতের সংখ্যা বেড়ে প্রায় 300। এইসব খবর শুনে শিকদার বাড়ির সবার অবস্থা খারাপ। শুধু স্বাভাবিক আছে 3 থেকে 4 জন। তাদের কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার আগে থেকেই সব জানতো। পরিণীতা, প্রেরণা, তন্ময়, তীরা, তরি কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। সাদাফ, রাজ, অরণ্য, সমুদ্র গভীর চিন্তায় মগ্ন। এর মাঝে প্রিয়তাকে নিয়ে ভেতরে ঢুকলো শুদ্ধ।
বাড়ির সবার এমন করুণ অবস্থা দেখে অবাক হয়ে গেল প্রিয়তা। সে সদর দরজার কাছে দাঁড়িয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করল। কাঁদছো কেন বড় আম্মু? প্রিয়তার কণ্ঠ কানে আসতে সবাই সচকিতে দরজার দিকে তাকালো। প্রিয়তাকে সুস্থ সবল অক্ষত অবস্থায় দেখে সবার চোখ মুখ চকচক করে উঠল। অনন্যা বেগম আরো জোরে কেঁদে উঠলেন। প্রিয়তা বিস্ময় নিয়ে সামনের এক পা এগোতেই তন্ময় এক লাফে উড়ে এসে প্রিয়তার কোমর জড়িয়ে ধরল। গাল নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি আপু, আমি আর কখনো তোমার সাথে শয়তানি করব না আপু, আর কখনো তোমাকে জ্বালাবো না। তুমি যা বলবে সব শুনবো, তবুও আমাদের ছেড়ে কোথাও যেও না আপু। প্রিয়তার সবার এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেল। প্রিয়তার কানে এসে পৌঁছালো টিভিতে বলা বিশেষ প্রতিবেদন। এতক্ষণে সে বুঝতে পারলো কি হয়েছে। তন্ময় তার চিরচেনা ছন্দে এবার গলা ছেড়ে কেঁদে উঠল। এ যে সে কান্না নয়, লাকানে তালা পড়ে যাওয়ার মতো কান্না। প্রিয়তা নরম চোখে তাকালো তন্ময়ের দিকে। কাঁদতে কাঁদতে গুলুমুলু বাচ্চাটার কি অবস্থা হয়েছে। তন্ময়কে কোলে নিয়ে তুলতুলে গালে চুমুখে আদুরে কণ্ঠে বলল, এই ভাই দেখ, আমি ঠিক আছি তো, আর কাঁদিস না। তন্ময় শক্ত করে আপুর গলা জড়িয়ে ধরল। এইসব ফ্যামিলি মেলো ড্রামা দেখতে শুদ্ধ মোটো ইন্টারেস্টেড নয়, তাই সে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল। সবাই প্রিয়তাকে সুস্থ দেখে কিছুটা শান্তি পেল, কিন্তু পরিণীতা ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার ভাই কোথায়? প্রিয়তার আবারও মনে পড়ল প্রণয় ভাইয়ের কথা। সে নিচু কণ্ঠে জবাব দিল, আসেননি। পরিণীতা ভয় পেয়ে গেল আর উত্তেজিত কণ্ঠে বলল, আসেনি মানে কি? কোথায় সে? প্রিয়তা সবাইকে কাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত সকল ঘটনা খুলে বলল। তবে বিশেষ কিছু ঘটনা চেপে গেল। আশ্চর্য হয়ে গেল সবাই, সাথে ভয়ে তাদের শরীর কাঁটা দিয়ে উঠল। কত বড় বিপদের মধ্যে পড়েছিল তারা। তবে আল্লাহর রহমতে দুজনেই ঠিক আছে দেখে সবাই একটু স্বস্তি পেলাম। কিন্তু একটা কথা শুনে মুরু কুচকে গেল পরিণীতার। শুদ্ধের উপর হওয়া সন্দেহটা এবার তার বিশ্বাসে পরিণত হলো। সে প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তার মানে কি যা ভেবেছিলাম তাই ঠিক? শুদ্ধ ভাইয়া আর বড় দাদার মধ্যে সকল তিক্ততার কারণ ভালোবাসা? অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, অনেক ধকল গেছে তোমার উপর, যাও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো, খেয়ে বিশ্রাম নেবে। তিনি বাকি সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোমরাও খেতে এসো, খাবার দিচ্ছি। দুপুর করে বিকেল হতে চললো, এখনো কারো পেটে কিচ্ছু পড়েনি। ওরা সবাই সম্মতি জানালো। প্রিয়তাও মাথা নাড়ে ওপারে চলে গেল। প্রিয়তা নিজের ঘরে গিয়ে নরম বিছানায় গায়ে এলিয়ে দিল। নিজের ঘরের শান্তি অন্যরকম। সে প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথে স্মৃতির পাতায় ভেসে উঠল গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ঘটে চলা সকল ঘটনা। মিস করতে লাগলো প্রণয় ভাইয়ের সাথে কাটানো এক একটা মুহূর্ত। প্রণয় ভাইয়ের কথা মনে পড়তে মন আবার অস্থির হয়ে পড়ল। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করেও আর শান্তি মিলল না। ধুর, সে দ্রুত উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় নেই। হাসপাতালে যাওয়ার সময় সে নিজের ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। এদিক ওদিক খুঁজতে খুঁজতে নজর পড়ল পড়ার টেবিলে। সে দ্রুত পায়ে গিয়ে ফোনটা তুলে নিল। প্রণয় ভাইয়ের ফেসবুক আইডিতে ঢুকে প্রত্যেকটা ছবি মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। প্রত্যেকটা ছবি পারফেক্ট আর ফর্মাল লোকের। প্রত্যেকটা ছবিতে ইন করা সাদা বা কালো শার্টের সাথে ফর্মাল প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ আর মুখে সেই চিরাচরিত গাম্ভীর্য। একটা ছবি তো সে এলোমেলো ব্যাপারটা নেই, যেটা প্রিয়তা খুঁজছে। মন শান্ত করতে ছবিগুলো দেখতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকটা ছবির কমেন্ট বক্স পড়ে প্রিয়তার মেজাজ খারাপ হয়ে গেল। প্রত্যেকটা ছবির কমেন্ট বক্সে মেয়েদের উপচে পড়া ভিড়, আর এক একজনের কমেন্টের কি বাহার। এসব প্রিয়তার মোটেও সহ্য হলো না। এদের সাথে ঝামেলা করার জন্য মুখ হাত পা নিষ্ফিস করতে লাগলো। তাই সে দ্রুত নিজের ফেক আইডি লগ ইন করে একটা মেয়েকে রিপ্লাই করলো, ছেলে ধরা ডাইনি কোথাকার, সুন্দর ব্যাটা দেখলেই ছুকছুক করতে মন চায়। শালি, অন্যের বাচ্চার বাপের দিকে নজর দিস, লজ্জা করে না? ফকিন্নি, তোদের তো ফিনাইল হারপিক এসব খেয়ে মরা উচিত। এই কমেন্টটা কপি করে সে আরো কয়েকজনকে দিল। ইচ্ছে ছিল সবাইকে দেওয়ার, কিন্তু এত হাজার হাজার কমেন্টের মধ্যে সবাইকে দেওয়া সম্ভব নয়। বেছে বেছে কয়েকজনকে দিল। এবার একটু ভালো লাগছে। ভীষণ হিংসা হয় প্রণয় ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে। প্রণয় ভাইকে নিয়ে কেউ ভালো মন্দ বললে সহ্য হয় না, অথচ চোখের সামনে প্রণয় ভাইয়ের বউকে সহ্য করতে হয়। অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রিয়তা এবার প্রণয়ের নম্বরে ডায়াল করলো, কিন্তু অপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আপনি যে নম্বরটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবা সীমানার বাইরে রয়েছে। মন খারাপ হলো প্রিয়তার। আরো দু একবার ফোন করে হতাশ হলো সে। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো প্রণয় ভাই কিভাবে গলা থেকে ওড়নাটা খুলে ছিঁড়ে ফেলেছিলেন। তখনকার প্রণয় ভাইয়ের বলা কথাগুলো মনে পড়তে লজ্জায় প্রিয়তার কান গরম হয়ে গেল।
সে গলা থেকে ওড়নাটা সরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রণয় ভাইয়ের পাগলামার গভীর চিহ্নগুলো এখনো গলায় ঘাড়ে জলজল করছে। ধবধবে ফর্সা চামড়ায় কামড়ের দাগগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয়তার লজ্জায় হাত কাঁপছে। সে কুর্তাটা টেনে একটু নিচের দিকে নামালো। গলা থেকে বেশ খানিকটা নিচে আরো কয়েকটা কামড়ের দাগ, সেগুলোতে হাত শোয়াতেই মনে পড়ল তখনকার প্রণয় ভাইয়ের বলা একটা কথা। একটু খাই যান প্লিজ। লজ্জায় প্রিয়তা দুহাতে মুখ ঢেকে নিল। চোখের সামনে ভেসে উঠলো এইসব মুহূর্তগুলো। সে এক ছুটে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিকেল 4টা বেশ। প্রণয় এখনো ফিরেনি। ওরা ভাই বোনেরা এখনো তাদের বড় ভাইয়ের অপেক্ষা করছে। তাদের ভাইকে চোখের সামনে না দেখা পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না। আরো 30 মিনিট পর কলিং বেল বেজে উঠল। ধীরা ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপারে ব্যক্তিকে দেখে খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ছুটে গিয়ে আনন্দিত কণ্ঠে সবাইকে বলল। ওরা সবাই বাসা থেকে লাফিয়ে উঠল। ততক্ষণে প্রণয় ড্রয়িং রুমে চলে এসেছে। তাকে দেখতে ভীষণ ক্লান্ত, দুর্বল লাগছে। চোখ দুটো হালকা লাল। পরিণীতা এক ছুটে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। থমকে দাঁড়ালো প্রণয়। পরিণীতা কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, কোথায় চলে গিয়েছিলে দাদান? পরপর প্রেরণা, প্রীথম, রাজ, অরণ্য, সমুদ্র, ধীরা, থরি, তন্ময় ওরা সবাই এগিয়ে গিয়ে একসাথে বড় ভাইকে জড়িয়ে ধরল। ওরা যে তাদের দাদানকে কত ভালোবাসে তাই পাপিষ্ঠরা কোনোদিনও ধারণা করতে পারবে না। কথাই আছে, বড় ভাই মাথার উপর বটবৃক্ষের মতো, আর ওরা সেটা খুব ভালো মতন মানে। সবাই মিলে প্রণয়কে জড়িয়ে ধরে অভিযোগ করতে লাগলো। এতক্ষণে কিঞ্চিত হাসি ফুটলো প্রণয়ের ঠোঁটে। সেও ভাই বোনকে আগলে নিয়ে স্নেহভরা কণ্ঠে বলল, হয়েছে, এবার ছাড়। ঠিক আছি তো আমি। সবাই ছাড়লো। প্রণয় পুনরায় সবার দিকে একবার তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, এত চিন্তা করিস না আমাকে নিয়ে। বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। প্রথম প্রেরণার পরিণীতা সবই বুঝলো। মনে মনে ভীষণ কষ্ট পেল। তারা তো জানে তাদের ভাই ঠিক কতটা যন্ত্রণা আর ভালোবাসা বুকা চাপা দিয়ে বেঁচে আছে। এভাবে কি মানুষ বাঁচে? প্রণয় ক্লান্ত শরীরে ঘরে ঢুকে স্থির পাওয়ার বাড়িয়ে দিল। পরনের শার্ট খুলে খালি গায়ে বিছানায় বসে পড়ল। খালি গায়ে চওড়া কাজ সহ বলিষ্ঠ দেহের মাংসপেশিগুলো ফুলে উঠেছে। প্রণয়কে ঘরে আসতে দেখে প্রহেলিকা ছুটে এলো। ঘরে ঢুকতে প্রণয়কে এমন হট লুকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ চোখ দিয়ে গিলে খেলো। তারপর মনে পড়ল চোখ দিয়ে গিলে খাওয়ার কি দরকার, সে চাইলে তো আস্তই গিলে খেতে পারে। সে ধীর পায়ে এগিয়ে এসে প্রণয়ের পাশে বসলো। হাত জড়িয়ে ধরে বেশ মায়াভরা কণ্ঠে অভিযোগ করে বলল, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না প্রণয়? কেন এত চিন্তা দিলে আমায়? জানো তো তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। বলতে বলতে একটু ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা করলো। প্রহেলিকাকে এমন গায়ের উপর উঠে আসতে দেখে ভীষণ বিরক্ত হলো প্রণয়। মনে পড়ে চিড় বেরিয়ে উঠল। এমনিতেই নিজের জ্বালায় বাঁচি না, এর উপর এই গায়ে পড়া মেয়েটা। প্রণয় নিজের মেজাজ ঠিক রাখতে পারছে না। সে প্রহেলিকাকে নিজ থেকে সরিয়ে দিল। যত সম্ভব কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে আমি, ভীষণ গরম লাগছে, দূরে সরে বস। এমন প্রত্যক্ষণে ক্ষোভে প্রহেলিকার মুখ লাল হয়ে গেল। প্রণয় তাকে রেগে যেতে দেখে বিন্দুমাত্র গ্রাহ্য করল না। উঠে নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রহেলিকা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, এক রাতে তোমাকে এমন কি দিয়েছে যা আমি দিতে পারি না? কি এমন দেয় যে আমার ছোঁয়া তোমার ভালো লাগে না? ওই মেয়েটার শরীরে কি আছে যেটা আমার নেই? আমি কি কম সুন্দরী? তবে তুমি যতই চেষ্টা করো, যাই হয়ে যাক, এই প্রহেলিকা শিকদারের হাত থেকে তোমার মুক্তি নেই। তোমাকে এভাবেই আমার সাথে জড়িয়ে ফেলবো যে এই জন্মে তুমি আমার থেকে মুক্ত হতে পারবে না। হঠাৎ কিছু একটা ভেবে বিরক্ত হলো প্রহেলিকা। মনে মনে বিড়বিড় করে বলল, এতগুলো মাস হয়ে গেল পিল অফ করে দিয়েছি, তবুও কিছুতেই উদ্দেশ্য সফল হচ্ছে না। আমাকে ভালো ডক্টর কনসাল্ট করতে হবে অ্যাট এনি কস্ট। তোমাকে আমার থাকতেই হবে। সে আবার ওয়াশরুমের বন্ধ দরজা দিকে তাকিয়ে বাঁকা হেসে পড়ল। খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের সুতো আরো মজবুত হবে স্বামী। কিছু একটা ভেবে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। মুড়ো বাঁকিয়ে বলল, তার আগে তোমাকে দেখতে হবে এক রাতে পানি কত দূর গড়িয়েছে আর কি কি হয়েছে। আমি ওকে এক চুলো বিশ্বাস করি না। সন্ধ্যা 6টা। পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনা। প্রিয়তা নিজের মন প্রাণ আত্মা সব এক করে দিয়ে পড়ছে। পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না। জীবনে যাই চলুক, যাই ঘটুক, প্রিয়তার কখনোই পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার অভ্যাস নেই। সে জান লাগিয়ে পড়ছে, কিন্তু কিছু একটা তাকে ডিস্টার্ব করছে। একটু পরপরই পায়ে সুরসুরি লাগছে। এরকম আরো 2-1 বার হতে মনোযোগ ছুটে গেল প্রিয়তার।
বিরক্তিতে কপালে দু একটা ভাঁজ পড়ল। সে বিরক্ত মুখে কপাল কুঁচকে টেবিলের নিচে দৃষ্টিপাত করতেই বিস্ময়ে মুখ হা হয়ে গেল। মুহূর্তে বিরক্তির ছাপ সরে গিয়ে খুশিতে মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। সে থাবা মেরে সাদা বিড়াল ছানাটাকে টেবিলের নিচ থেকে বের করলো। এই বিড়াল ছানাটা এতক্ষণ ওর পায়ে ঘষাঘষি করছিল। বিড়ালটা কোলে নিতেই খুশিতে প্রিয়তার মুখ বাকবাকুম হয়ে গেল। এটা ওই বিড়াল ছানাটা না যেটাকে প্রিয়তা বাঁচিয়েছিল? প্রিয়তা পড়াটরা সব চুলাই দিয়ে বিড়ালটাকে নিয়ে বিছানায় পা ভাঁজ করে বসলো। ছানাটার চোখ আর প্রিয়তার চোখ একদম এক গাঢ় নীল। ছানাটা গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, তোকে এখানে কে এনেছে বাবু? বিড়ালটা কি বুঝলো কে জানে, শুধু হাতে মাথা ঘষা দিয়ে একবার মিউ বলল। প্রিয়তা হাসলো, বুঝলো কে এনেছে। প্রিয়তা আবারও বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বলল, তোর অনেক খিদে পেয়েছে তাই না বাবু? বিড়ালটা এবারও মিউ বলল। প্রিয়তা ধরে নিল ওর খিদে পেয়েছে। সে ছানাটাকে কোলে নিয়ে উঠে যেতে যেতে বলল, আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। আম্মু ডাকবি। চল, আম্মু তোকে দুধ ভাত খেতে দিব, কিন্তু আমার মেয়েটার তো একটা নাম দিতে হবে। কি নাম দিব তোর? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভেবে বলল, আজ থেকে তোর নাম কোকো, মাই বেবি। বলে বিড়ালকে চুমুখে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দূর থেকে এসব কাণ্ড দেখে হেসে ফেলল প্রণয়। মা হওয়ার খুব শখ। সে উল্টো ঘুরে চলে যেতেই নিলেই শব্দ করে ওর ফোন বেঁচে উঠল। দাঁড়িয়ে পড়ল প্রণয়। ফোন রিসিভ করে কানে ধরতে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। সে শুধু এক বাক্যে বলল, আসছি। জাবেদ আরো কিছু বলতে নিলেই কট করে ফোন কেটে দিল। পরিণীতার মনটা বেশ ফুরফুরে। সে সুন্দর মতো সেজে গুজে আবিদের সামনে বসে আছে। ভাবখানা এমন যেন সে পড়তে বসেনি, প্রেম করতে বসেছে। আবিদ ওকে একটার পর একটা অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু ওসবের প্রতি তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার একটাই কথা, এসব কড়াকড়ি ধরাধরিতে সে নেই। তার এখানে বসে থাকার মূল আকর্ষণই হচ্ছে তার মাস্টার মশাই। বেশ কিছুক্ষণ ধরে বাঁকা চোখের মতিগতি লক্ষ্য করছে আবিদ। সে হঠাৎই অঙ্ক বোঝানো বন্ধ করে দিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, বুঝেছো কি বুঝিয়েছি? পরিণীতা লাজুক হেসে মাথা নাড়ল। আবিদ ভুরু কুচকাল। সে একটা অ্যালজেব্রা খাতায় লিখে পরিণীতার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা একটু আগেই 5 বার করিয়েছি, তাই 5 মিনিটের মধ্যে সলভ করে দাও। খাতায় লিখে দেওয়া হেজিবিজি জিনিসটার দিকে তাকিয়ে ঢোক গিলল পরিণীতা। এতক্ষণে মনে আকাশে উঠতে থাকা ফানুসগুলো টুসটাস করে ফেটে পড়ল। পরিণীতা একটু লাজুক হেসে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, কল করে দিলে হবে না মাস্টারমশাই? আবিদের ভুরু আরো খানিকটা কুচকে গেল। সে পাশের বেতটা হাতে তুলে নিল। হাতে বেত নিতে দেখে চোখ বড় বড় করে ফেললো পরিণীতা। ঢোক গিলে ততস্থ কণ্ঠে বলল, এখনই করে দিচ্ছি। আবিদ শান্ত চোখে হাত ভাঁজ করে ওর দিকে তাকিয়ে রইল। পরিণীতা মিনিট 10 কলম চিবিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে চেষ্টা করলো, তবু কিছু বুঝলো না, কিছু লিখতেও পারলো না। আবিদ ওর খাতা টেনে নিয়ে দেখলো একটা দাগ পর্যন্ত নেই। ভীষণ মেজাজ খারাপ হলো আবিদের। 1 ঘন্টা ধরে সে দুটো মাত্র অঙ্ক বোঝাচ্ছে, কিন্তু এই গর্ধব মেয়েটা একটা অঙ্ক ঠিক মতো বোঝার চেষ্টা করছে না। আবিদ রাগান্বিত কণ্ঠে ধমকে বলল, হাত পাতো। ভয়ে গলা শুকিয়ে গেল পরিণীতার। সে ভয়ে ভয়ে বলল, কালকে করে দিব মাস্টারমশাই, প্রমিস। কিন্তু আবিদ এসব কোনো কথাই কান দিল না। ধমকে বলল, তোমাকে হাত পাততে বলেছি অ্যাঞ্জেল। পরিণীতা ভয়ে ভয়ে হাত পাতল। সাথে সাথে চটাস চটাস করে 2 হাতে 4টা করে 8টা বেত মারল আবিদ। তুলতুলে ফর্সা হাতখানা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। চোখ দিয়ে নিঃশব্দে টুপটাপ করে পানি পড়তে লাগলো। আবিদ রাগে দুঃখে ধমকে বলল, এমন ডাব্বা আমার কাছে ছাত্রী আমার জীবনে আর দুটো দেখিনি। তোমার তো পড়াশোনায় কোনো মন নেই, তাহলে পড়তে বসো কেন? পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেই পারো। আমি যা দেখছি তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। পরিণীতা মাথা নিচু করে নিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরো কিছুক্ষণ বকাঝকা করে শান্ত হলো আবিদ। পড়ানোর সময় শেষ। সে নিজেকে শান্ত করে পূর্ণ দৃষ্টিতে তাকালো পরিণীতার দিকে। ক্রন্দনরত লাল মুখখানি দেখে ভেতরটা কাঠ কয়লার মতো জ্বলে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বই খাতা বন্ধ করে দিল। পরিণীতাকে টেনে তুলে কোলের উপর বসালো। অভিমানে উঠে যেতে চাইলে পরিণীতার পেট জড়িয়ে ধরে শক্ত করে নিজের সাথে চেপে বসালো। পরিণীতা কিছু না বলে যার কাছে বকা খেয়েছে তারই গলা জড়িয়ে ফুফিয়ে কেঁদে উঠল। আবিদের মন নরম হলো। পরিণীতাকে নিচের দিকে ঘুরিয়ে সুন্দর মুখখানা 2 হাতে আজলায় তুলে ধরলো। ব্যততুর নয়নে তাকালো। পরিণীতার আবার আরো জোরে কান্না পাচ্ছে। ভীষণ খারাপ লাগলো আবিদের। সে 2 হাত চোখের সামনে মেলে ধরল। মারার দাগগুলো লাল হয়ে ফুলে উঠেছে। সে 2 হাত একত্রিত করে হাতে তালুতে ঠোঁট চেপে ধরল। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল পরিণীতার।
ভেজা চোখে তাকালো শ্যামবর্ণের পুরুষটার দিকে। আবিদ দুহাতের তালুতে টপাটপ কয়েকটা চমুখে নরম কণ্ঠে বলল, তুমি এত ফাঁকিবাজি কেন করো অ্যাঞ্জেল? তুমি তো জানো এভাবে চললে তুমি পাশ করতে পারবে না। পড়াশোনায় একটু মন দাও, জীবনে তো কিছু একটা করতে হবে। মায়া ভরা নজরে চেয়ে রইল পরিণীতা। কিছুক্ষণ চুপ থেকে আবারও আবিদের বাহু জড়িয়ে ধরে মিনমিন করে বলল, কি হবে এত পড়াশোনা করে? এত পড়ে আমি কি টাকা কামাবো? আমি এখন আব্বুর পয়সায় খাচ্ছি, এরপর আপনার পয়সায় খাবো। এসব পড়াশোনা সংসারের কোনো কাজে লাগবে শুনি? আমি পড়বো না, আমি সংসার করব আপনার সাথে। আমি পড়া চাই না, আমি মাস্টারমশাইকে চাই। বড় করে হতাশার শ্বাস ফেলল আবিদ। এই মেয়েকে মানুষ করা তার কর্ম নয়, তবুও তো চেষ্টা করতে হবে। সে বুকে জড়িয়ে নিয়ে বুঝিয়ে বলল, তুমি পরীক্ষা ফেল করে আমাকে বিয়ে করলে লোকে কি বলবে? যে মাস্টার নিজের বউকে পড়াতে পারে না, সে অন্যকে কি পড়াবে? পরিণীতা এসব কানে তুলল না, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে কি বললো তাতে আমাদের কি? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সুখেই সংসার করব। আর আমার এত পড়ে কাজ নেই, সেই তো বিয়ে করে বাচ্চা মানুষ করব। আবিদ অদৃশ্য হাতে নিজের কপাল চাটলালো। পরিণীতাকে হুমকি দিয়ে বলল, বাচ্চা বলার খুব শখ, দেখবো বিয়ের পর কয়টা বাচ্চা সামলাতে পারো। পরিণীতা একটু লাজুক হেসে মাস্টারমশাইয়ের গালে চুমু খেয়ে বলল, আপনি যে কয়টা দিবেন। পরিণীতার বাক্য কর্ণগোচর হতে কাশি উঠে গেল আবিদের। পরিণীতা আবার বলল, চলুন কোথায়? বিয়ে করতে। এবার আবিদের ঠোঁটেও হাসি ফুটলো। বাঁকা হেসে বলল, ঠিক আছে চলো, তবে আগে তোমার বাবা আর ভাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বাপ ভাইয়ের কথা কানে যেতে ভয়ে পরিণীতার মুখের রং উড়ে গেল। সে ভয়ের চোখে তাকালো আবিদের দিকে। আবিদের চোখে মুখে দুষ্টমি। পরিণীতা কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু ভাইয়ের সামনে আমাকে বিয়ের কথা বলতে তোমার ভয় করবে না? এমন কথা শুনে স্বচ্ছ হাসলো আবিদ। পরিণীতার নরম গালে নাক ঘষে দিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, যদি মৃত্যুকে ভয় করতাম তবে তোমাকে ভালোবাসতাম না অ্যাঞ্জেল। চমকে উঠল পরিণীতা। আবিদের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, এসব কি অলক্ষণে কথাবার্তা? এসব কথা কখনো বলবে না। আমি বাঁচলে আপনার সাথেই বাঁচবো, আর মরলে আপনার সাথেই মরবো। পরিণীতার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসলো আবিদ। পরিণীতা বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, একটা প্রশ্ন করি মাস্টারমশাই। করো। পরিণীতার বুক থেকে মাথা তুলে আবিদের চোখের পানে চাইল। কিছুটা দ্বিধা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন করল, আমাকে ভালোবাসা বিপদ জেনেও আমাকে কেন এতটা ভালোবাসেন মাস্টারমশাই? আবিদ মৃদু হাসলো। পরিণীতার মাথাটা টেনে আবারও বুকের সাথে মিশিয়ে নিল। প্রিয়তমার কানের কাছে ঠোঁট নামিয়ে তপ্ত কণ্ঠে গুনগুন করে গাইল, একটা পুরনো ফ্যাক্টরির পুরনো গুদাম ঘরে অজ্ঞাত পরিচয়ের ত্রিশর্ধ দুজন ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে। জায়গাটা বেশ বড়, আধুনিক ধাঁচের। ফ্যাক্টরি পুরনো হলেও এখানে ব্যবহৃত প্রযুক্তি আধুনিক। ঘরটা বিশাল বড়, উপরে ঝুলছে হাই পাওয়ার এলইডি লাইট, তার তীব্র আলোয় চারপাশ চকচক করছে। দেয়ালগুলো ধূসর প্যানেলের, সেখানে ঝুলছে ডিজিটাল ডিসপ্লে, কন্ট্রোল বোর্ড আর বায়োমেট্রিক স্ক্যানার। ঘরের মেঝেটাও পালিশ করা চকচকে। ঘরের তিন দিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের তাক, তাতে স্তরে স্তরে সাজানো আছে রাইফেল, টেজার, ছুরি, পেপার স্প্রে, ইন্ডাস্ট্রিয়াল কাটার, বড় ছোট দড়ি, নাইফ, হাতুড়ি, কয়েক ধরনের রাইফেল ও রিভলভার। তার পাশে অটোমেটেড টুল সেলফ, যেটার বাটন চাপলেই বেরিয়ে আসে বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ইলেকট্রিক কাটার, হাইস্পিড ড্রিল বা ওয়েল্ডিং গান। তার পাশে বড় একটা ফটো ফ্রেম চলছে, যেখানে দুজন ব্যক্তির ছবি। এক কোনায় হাইটেক মনিটরিং স্টেশন, যেখানে 3টা বড় স্ক্রিন, সেগুলোর মধ্যে দিয়ে ক্যামেরা ফিট চলেছে ফ্যাক্টরির প্রতিটি অংশ থেকে। রুমের মাঝখানে মেটাল অপারেশন টেবিল, উঁচু পরিষ্কার, তার পাশে রিমোট কন্ট্রোল মেকানিক্যাল আর্ম, যা দিয়ে বন্দীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। টেবিলের নিচে বিল্ড ইন হাত করা। ঘরের পরিবেশ বেশ পরিষ্কার ও ঠান্ডা। এই জায়গা দেখে যে কেউ বলে দিতে পারবেন জায়গাটা প্রফেশনাল। বাতাসে হালকা কাঁচা রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে। হয়তো কিছুক্ষণ আগে এই কাজ সম্পন্ন হয়েছে। ঘরের চারদিকে স্পেশাল 20 জন গার্ড রোবোটিক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর ঘরের দরজা অটোমেটিকভাবে খুলে গেল। রুমের উজ্জ্বল সাদা আলোয় দুটো অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। তাদের মধ্যে একজন কালো শার্ট, কালো প্যান্ট, কালো মাস্ক পরা, 6 ফুট 1 উচ্চতার সুঠামদেহী বলিষ্ঠ পুরুষ। তাদের প্রখর হাঁট চলার ধরনে এগাল চোখের চাহনি, যাতে স্পষ্ট ফুটে ওঠে কর্তৃত্বের ছাপ। যে ঘরে পা রাখার সঙ্গে সঙ্গে গার্ডটা নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। তার নজর বাজ পাখির মতো তীক্ষ্ণ। যে ঘরে চোখ রাখলে চোখ মৃত্যু নিশ্চিত,
সে সোজা হেঁটে গিয়ে লোক দুজনের সামনের চেয়ারে পা তুলে বসলো। জাবেদকে হাত দিয়ে ইশারা দিতেই সঙ্গে সঙ্গে দুজন গার্ড এসে তাদের মাথায় দুটো বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। কয়েক সেকেন্ড পর লোক দুটি চোখ পিটপিট করে তাকালো। আশেপাশে নজর বুলিয়ে বোঝার চেষ্টা করলো এটা কোথায়, কি হচ্ছে তাদের সাথে। পোনায় তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। মিস্টার টেট হুঁশ ফিরতে সামনে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখে বুঝে নিলেন তার সময় আর বেশি বাকি নেই। মিস্টার শেটের অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, আমার কি অপরাধ স্যার? আমাকে ধরে এনেছেন কেন? পোনায় শান্ত চোখে তাকিয়ে রইল, কোনো প্রতিক্রিয়া নেই। লোকটি আবার মিনতি করে বলল, যা ভুল করেছি তার জন্য দয়া করে মাফ করে দিন স্যার। পোনায় মিস্টার শেটের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোকে এখন কি করব বল? তোর কলিজা টেনে ছিঁড়ে নিলেও তো আমার কলিজা ঠান্ডা হবে না। তোর ভাই আমাকে মারার চেষ্টা করেছে, আমি কিচ্ছু বলিনি। আমার কোম্পানির দিকে তোর বহু বছরের নজর, তবুও তোকে কিচ্ছু বলিনি, ছাড় দিয়েছিলাম। কিন্তু তুই এটা কি করলি? লোকটা অগ্নি চোখে তাকালো প্রণয়ের দিকে। এসটি কোম্পানির অনার সেও ভয় পাওয়ার পাত্র নয়। আর যেখানে শত্রুর হাতে মৃত্যু নিশ্চিত, সেখানে ভয় পেয়ে অযথা সম্মান নষ্ট করার মানেই হয় না। ক্ষিপ্ত কণ্ঠে সে বলল, যা করেছি একদম ঠিক করেছি। ওটাই তো তোর আসল দুর্বলতা, তাই না? তোকে মারা যাচ্ছে না, তাই ওকে মেরে দিতে চাইলাম। খেতে চাইলে তো দিবি না। উফ কি মাল! একবার যদি খেতে পারতাম। পোনার শান্ত চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেল। লোকটার অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, কি বলছেন স্যার এইসব? যা বলেছি একদম ঠিক বলেছি, আবারও বলবো, যা একখান খাসা মাল। উফ, অন্তত একবার না খেলে জীবনটাই বৃথা। সে আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করার আগেই হাত মুঠো করে নাক বরাবর সজোরে পাঁচ বসিয়ে দিল প্রণয়। এত জোরে খুশি খেয়ে লোকটা তাল সামলাতে পারল না, সঙ্গে সঙ্গে উল্টো মুখ থুবড়ে পড়ল। প্রণয় নিচের কালো শার্টের হাতা গুটিয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। লোকটা চোল মুঠো করে শক্ত করে ধরল, পরপর আবারও সজোরে নাক বরাবর ঘুষি মারল। এবার গলগল করে নাক মুখ দিয়ে রক্ত উঠে এলো। লোকটা কিছু বলতে চাইলো, তার আগে প্রণয় জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। মাথায় আবারও খুন চেপে বসেছে তার। প্রতিটা আঘাতে লোকটার একটা একটা করে হাড় ভাঙছে। প্রত্যেকটা মারের সাথে সাথে জাবেদ কেঁপে কেঁপে উঠছে। ভয়ে তার রীতিমতো হাঁটু কাঁপাকাঁপি শুরু করেছে। প্রায় 10 মিনিট ধরে পিটিয়ে লোকটার শরীরের সব হাড়গোড় ভেঙে ফেলল। এসব দেখে লোকটার অ্যাসিস্ট্যান্টের ভয়ে মুখ দিয়ে ফেনা উঠছে। হঠাৎই প্রণয় গর্জে উঠল, ফাস্ট! কেঁপে উঠে জাবেদ দৌড় দিল। 2 সেকেন্ডের মাথায় ফিরে এলো লাল টকটকে আগুনে পোড়ানো ছুরি নিয়ে। কাপা হাতে সেটা প্রণয়ের হাতে দিল। প্রণয়ের শার্ট ততক্ষণে রক্তে লাল হয়ে গেছে। হাতে গরম ছুরি দেখে লোকটার কলিজা শুকিয়ে গেল। প্রণয় 2 গার্ডের দিকে তাকাতেই তারা দৌড়ে এসে লোকটার মুখ হা করে ধরল। আরেকজন জিভ বের করে টেনে ধরল। প্রণয় চুল মিঠু করে বৃষ্টি গালে দিতে দিতে বলল, তোর মরার রেসিপির কথা মৃত্যুর পর নরকে গিয়ে শোনাস। এই বলে একটানে জিভ আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে লোকটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার দিতে লাগলো। জিভ না থাকায় মুখ দিয়ে শব্দের বদলে গঙানির আওয়াজ বের হচ্ছে। পোনাই বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে। এবার লোকটা ভয় আর যন্ত্রণা জোরে জোরে কাঁপতে লাগলো। তার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে ভয়ে জ্ঞান হারিয়েছে। পোনা একটু ঝুঁকে গিয়ে লোকটার কলা চেপে ধরলো। বাঁকা হেসে বলল, আজকে আমি নিজের হাতে তোকে আবার মুসলমানি করাবো। লোকটা এবার আরো জোরে চিৎকার করতে লাগলো। প্রণয় লোকটার প্যান্টের চেনে হাত দিতে তার ফোন ভাইব্রেট করে উঠল। থেমে গেল প্রণয়। পকেট থেকে ফোন বের করে সামনে ধরতে স্ক্রিনে নাম ভেসে উঠল রক্তচাপা। সাথে সাথেই নিভে গেল সে। সকল হিংস্রতা হারিয়ে গিয়ে সে তাই কোমলতা জায়গা করে নিল। মাথা তুলে ঠান্ডা কণ্ঠে বলল, মুখ থেকে যদি একটা ওহ শব্দ বের করেছিস এক্ষুনি জানে মেরে ফেলবো। লোকটা যন্ত্রণায় ঘুমাতে চাইলো, প্রাণের মায়ায় চুপ করে রইল। প্রণয় ফোন রিসিভ করতেই প্রিয়তা সুমিষ্ট কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই, বল জান। যেখানেই গেছেন আসার সময় আমার জন্য ফুচকা আর ঝালমুড়ি নিয়ে আসবেন। উফ, এসব আনহেলদি খাবার তোকে খেতেই হবে। প্লিজ প্রণয় ভাই। ঠিক আছে, এখন আসি। না, আগে বলুন আসার সময় নিয়ে আসবেন। আচ্ছা বাবা, নিয়ে আসবো। মনে থাকে যেন। বলেই ফোন কেটে দিল প্রিয়তা। ফোন কাটতেই পুনরায় হিংস্র হয়ে উঠল প্রণয়। লোকটা এতক্ষণে চেপে রাখা যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। এবার একটানে লোকটার প্যান্ট খুলে ফেলল সে। লোকটা আরো জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। হয়তো মিনতি করছে। একজন গার্ড এসে লোকটার ভবিষ্যতের বাতি তুলে ধরল। প্রণয় বাঁকা হেসে লোকটার মুখের দিকে তাকালো, একটু ঝুঁকে গিয়ে বলল, বাই বাই ডার্লিং।
বলে সোজা মাঝ বরাবর এক কোপে ভবিষ্যতের বাত্তিতে লোডশেডিং করিয়ে দিল। লোকটা কয়েকবার ঝাঁকুনি খেয়ে নিস্তেজ হয়ে গেল। প্রণয় টিস্যুতে রক্তমাখা হাত মুছতে মুছতে গার্ডদের উদ্দেশ্যে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, এই আবর্জনাটা কেটে ছোট পিস করে আমার রিওকে খাইয়ে দিও, আর ওর মাথাটা পার্সেল করে ডিসিপির বাসায় পাঠিয়ে দিও। অ্যান্ড রিমেম্বার, ওর এই মরণের জার্নিটা যেন কাল সকালের খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হয়। এই হট নিউজটাই হবে কালকের হেডলাইন উইথ ভিডিও ক্লিপ। গার্ডদের হেড মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ইয়েস বস। বস, দুবাইয়ের অর্ডার পাঠিয়ে দিয়েছি, তারা পেমেন্টও করে দিয়েছে। সিঙ্গাপুর আর মালয়েশিয়ার অর্ডার কালকে পাঠিয়ে দিব, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে বস। প্রণয় ভুরু কোচকাল। কি প্রবলেম? এবার ম্যানেজার ভয় ভয় কণ্ঠে বলল, কালকে মাল ডেলিভারি হওয়ার কথাটা লিক হয়ে গেছে বস, আর এই বিশ্বাসঘাতকতাটা আমাদের মধ্যেই কেউ করেছে। এই কথা কানে আসতেই সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। প্রণয় বাঁকা হেসে বলল, বুকের পাটা আছে মানতেই হবে। বুকের পাটা দেখে তাকে পুরস্কৃত করতে মন চাচ্ছে। সবাই আতঙ্কিত চোখে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। প্রণয় একবার জাবেদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, এটাকে উঠাও। জাবেদের সিনটা সহ্য করতে না পেরে এখনো অজ্ঞান হয়ে মাটিতে উল্টে পড়ে আছে। একজন গার্ড এসে তার চোখে মুখে এক বালতি পানি ছুঁড়ে মারল। সাথে সাথে ধরফড়ে উঠল জাবেদ। বংশের বাত্তি চেপে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো,